এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা যেভাবে বাড়ছে তাতে পৃথিবীর যে কোনো মনোটোনাস কাজ এটা কিন্তু আর মানুষের হাতে থাকবে না। তো নিশ্চিত থাকতে পারেন একটা নির্দিষ্ট সময়ের পরে একজন রোবোটিক ইনফরমেশন মিনিস্টার চিফ গেস্ট হবেন শাকিল চৌধুরীর অনুষ্ঠানে। তো আমি যেহেতু ওনার সঙ্গে দীর্ঘদিন পরিচিত, জড়িত এবং রাজনৈতিক কর্মী হওয়ার কারণে দেশে এবং বিদেশে এনআরবিদের সঙ্গে দেখা সাক্ষাৎ পরিচয়ের সুযোগ হয়েছে, ফলে আমার নিজস্ব কিছু অভিজ্ঞতাও তৈরি হয়েছে। এবং ব্র্যান্ডিং এর ক্ষেত্রে প্রথমেই কিন্তু খুব পরিষ্কার একটা ধারণা আমাদের থাকা দরকার যে আমরা কাদের কাছে ব্র্যান্ডিং করবো এবং কি ব্র্যান্ডিং করবো। কি ব্র্যান্ডিং করবো সেটা কম বেশি আমাদের সবাই জানা আছে। তো সেই ক্ষেত্রে কাদের কাছে ব্র্যান্ডিং করছি, টার্গেটটাকে অফকোর্স ওভারসিজ যারা পার্টনার আছেন তারাই আমাদের ক্ষেত্রে কিছু বলতে হবে। সমস্যা করেন, ঠিক করেন। এক্সকিউজ মি স্যার, দিই নেই স্যার, আমার অডিওটা অফ হয়ে গেছে যাতায়াতিতে। তো যে অথরিটি গুলি কাছে আমাদেরকে তুলে ধরতে হবে সেই অথরিটিকে টার্গেট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই অথরিটিকে টার্গেট করা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশে এই ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবেই আমাদের দেশের মধ্যে আমাদের সম্পদ বলতে বড় সম্পদ হচ্ছে আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এবং এই যে গার্মেন্টস শিল্পটা গড়ে উঠেছে এবং যদি কোনো ইনভেস্টর আমাদের এখানে আসতে চান তার কিন্তু প্রধান কম্পোনেন্ট হচ্ছে এইটা, যে এখানে গেলে সস্তা লেবার পাওয়া যাবে। এখানে যে কারণে চীন এবং ভিয়েতনামের সঙ্গে আমরা কম বেশি টিকে আছি গার্মেন্টসে এ পর্যন্ত, এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের ডেস্টিনেশন এক্সপোর্টের জন্য। তো ফলে আমাদের কিন্তু মূল সম্পদ হচ্ছে এই কর্মক্ষম জনগোষ্ঠী, এবং এটা কিন্তু বেশি বছর থাকবে না। এটা 2040-45-এর পর থেকে কিন্তু আমরা এই ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ড এটা কিন্তু ফুরিয়ে যাবে। এটা থাকতে থাকতেই কিন্তু এটাকে ব্র্যান্ডিং করা। এবং যারা বিশেষ করে বিডা, তারপরে অন্যান্য যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থা, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী, তারা তো আছেনই। এনআরবির মতো অর্গানাইজেশনের কিন্তু আমি মনে করি যে আপনাদের এটা একটা খুব গুরুত্বপূর্ণ এরিয়া হতে পারে তুলে ধরার জন্য। কারণ এটার মধ্যেই ডিপেন্ড করবে আমাদের ভবিষ্যতের ইনভেস্টররা আসবেন, কতটা আসবেন, কেন আসবেন এবং কি তার সুবিধাটা পাবেন। পৃথিবীতে এত সস্তাতে তো তার উৎপাদনের শ্রমিক তিনি পাবেন না। এবং আমাদের এমনি সুনাম দুর্নামের যেগুলি আছে ধরেন আমরা পিসকিপিং মিশনে যাচ্ছি, আমাদের জেনারেল সাহেব এখানে আছেন, আমার বড় ভাই তুল্য, তিনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ এই ব্যাপারে। তারপরে আমাদের ক্রিকেট কম বেশি নাম করেছে, আমরা বেশ নামধাম হয়েছে ক্রিকেটে এখন। ফলে এগুলি তো এক ধরনের সফট ব্র্যান্ডিং, আপনার সুনাম। কিন্তু যেটা থেকে সরাসরি পাওয়া যেতে পারে এবং একজন ইনভেস্টরের অথবা একজন ওভারসিজ অথরিটির মনে হতে পারে যে না, তাকে আমার লেনদেন করা উচিত, তাকে আমার ইনভেস্টমেন্ট দেওয়া উচিত, তাকে আমার গ্রান্ট দেওয়া উচিত, তাকে আমার লোন দেওয়া উচিত, তার সঙ্গে আমার পার্টনারশিপ করা উচিত, সেই সব জায়গায় কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের তো ধরেন গার্মেন্টসের এক্সপোর্ট আর ধরেন রেমিটেন্সের টাকা, এই দুটোই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের আপনার উৎস। তো গার্মেন্টস কিসের উপরে দাঁড়িয়ে আছে আমরা তো সবাই বুঝি, যেটা আমি একটু আগে বললাম, যে আমাদের এই স্বল্প দক্ষ, স্বল্প শিক্ষিত বিশাল তরুণ জনগোষ্ঠীর যে বেকারত্ব, এটাকে পূরণ করার কারণেই আমরা কিন্তু অন্যদের সঙ্গে তুলনামূলকভাবে কম মূল্যে, কম মজুরিতে, কম ওয়েজে এই উৎপাদনটা করা যাচ্ছে। ফলে গার্মেন্টস ঠিক আছে, কিন্তু সেটার উপরে কেউ যদি প্রতিযোগিতাতে চলে আসে কখনো কোনো দেশ, সাথে সাথে কিন্তু এখানে ধস নামবে। অথবা ক্রেতা যারা, তারা যদি কোনো কারণে মনে করেন যে না, ক্রেতাটা এখান থেকে কিনবেন না, এমনকি কোনো রাজনৈতিক কারণেও কিন্তু মনে করতে পারেন যে ঠিক আছে, আমি বাংলাদেশ থেকে আমি বেশি টাকায় চীন থেকে নেব, আমি বেশি টাকায় ভিয়েতনাম থেকে নেব, ফিলিপাইন থেকে নেব, চট করে কিন্তু আমার এখানে যে প্রায় 40 বিলিয়নের মতো আমি ইনকাম করি এক্সপোর্টে, এটা কিন্তু তখন ধস নেমে যাবে। আবার অপরদিকে রেমিটেন্সের মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংকট যদি খুব দীর্ঘায়িত হয় এবং এখানে আমাদের যে ডায়াসপোরা আছে, যে দেখা যায় যে তারা রিক্রুটমেন্ট বন্ধ করে দেয়, এই ধরনের যে কাজে তারা যায় সেই কাজের জন্য তারা লোক নিতে বন্ধ করে শুরু করলো। অলরেডি মোহাম্মদ বিন সালমান তো একটা পলিসির দিকে এগোচ্ছেন, যত কম সংখ্যক লোক বাইরের থেকে নেওয়া যায়। ফলে সেখানে কিন্তু এটা একটা ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান। এবং সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের উচিত যে সরকারকে চোখে আঙিল দিয়ে এটা দেখানো, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এর সমাধানের জায়গাটা কোথায় কোথায় আছে
আপনাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটাকেও তুলে ধরা উচিত এবং আপনাদের একঝাক এক্সপার্টিসকেও কিন্তু এনগেজ করা উচিত এটার সঙ্গে। আমাদের ফরেন পলিসি, চলে গেলেন মন্ত্রী মহোদয় আজকে দেশে আসছেন, আমি একটু পরে যাবো, একটা মিটিংয়ে বলবো। অনেকেই যখন আমরা কথা বলি তখন কিন্তু বেশ নানান রকম কথা চলে আসে, মধ্যপ্রাচ্যের সংকট, যুদ্ধ, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ, আমাদের এখানকার বিষয়। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে আমাদের মতো দেশের পররাষ্ট্রনীতির মনোযোগটা সম্পূর্ণই কিন্তু আমাদের কি করে এক্সপোর্ট বাড়ানো যায়, কি করে আমাদের এনআরপি ডায়াসপোরাকে আরো বেশি স্কিলড লেবার দেওয়া যায়, রপ্তানি করা যায়, এবং যদি আমরা আমাদের এখানকার যে ইনভেস্টমেন্ট কি করে বাড়াতে পারি। এই তিনটা জায়গা মূলত আমাদের মনোযোগের লক্ষ্যবস্তু হওয়া উচিত। বিদেশ থেকে ইনভেস্টর আনবো, বিদেশে আমি দক্ষ জনবল পাঠানোর এটা বাড়াবো, আর হচ্ছে আমার এখানকার রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়াবো এবং সেটাকে রপ্তানি করে, এবং এই লক্ষ্যগুলি অর্জন করার জন্যই যে ধরনের পররাষ্ট্রনীতি হওয়া দরকার আমাদের কিন্তু ফোকাস থাকা উচিত সেখানে। আমরা জিওপলিটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এমন কোনো পজিশনে নাই যেখানে আমরা অন্য কোনো এজেন্ডাতে আমাদের কোনো এনগেজমেন্ট অত বড় বিষয় নাই। কিন্তু যা এমনি কোনো ব্যক্তিগত বিজ্ঞ লোকরা অনেক চিন্তা করতে পারি, আমরা অনেক কথা বলতে পারেন বা বলেন, এটা এক জিনিস জানার জন্য, বোঝার জন্য। কিন্তু এই মুহূর্তেই এটার যে একটা প্রায়োগিক মূল্য, যে একটা ব্যবহারিক যে একটা গুরুত্ব, তা কিন্তু অন্য কোথাও না, এই কয়টা জায়গাতেই। ফলে এটাও কিন্তু আমি মনে করি সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের একটা কাজ হতে পারে যে ফরেন পলিসি বা অন্য যে কোনো পলিসিকে এরকম ভাষা না থাকার চাইতে তাকে একটা ডেস্টিনেশন দিয়ে দেওয়া, সীমানা দিয়ে দেওয়া। বাংলাদেশের যে কোনো নীতি হতে পারে, বিশেষ করে এনআরবি রিলেটেড যেটা, এইভাবে ঠিক করে দেয়া যে আভ্যন্তরীণ উৎপাদনের এই দক্ষ জনবলের টাকে কাজে লাগানো, এটাকে ব্র্যান্ডিং করে ইনভেস্টরদেরকে নিয়ে আসা, জনবলের শক্তিকে দক্ষতা বৃদ্ধি করা, এবং যেখানে যেখানে তারা মানব সম্পদ রপ্তানি করা হবে সেই সব দেশগুলিতে কূটনৈতিক সম্পর্কটাকে বাড়ানো এবং সেখানে আরো বেশি রপ্তানি করার সুযোগ বাড়ানো। তারপরে আমাদের দেশে যেহেতু জনগোষ্ঠীর অর্ধেক নারী, এটাও একটা বড় সংখ্যক, কিছু কিছু পেশা আছে যা কেবল নারীদের জন্য, এবং সঙ্গত কারণে এই উন্নত দেশগুলিতে এই ধরনের সেবা নেওয়ার জন্য তারা কিন্তু নারী শ্রমিকদেরকেই তারা প্রেফার করবেন। যেমন নার্সিং পেশা, ফিলিপাইনের মতো দেশ একমাত্র নার্সিং পেশা আর ডাক্তারি পেশার মতো দক্ষ জনশক্তিকে রপ্তানি করার মধ্য দিয়ে তাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সিংহভাগ তারা আয় করে। এমনকি ফিলিপাইনের বিবিএস যে কোর্স, সেটাও কিন্তু আপনার পৃথিবীর যে কোনো উন্নত দেশের কাছাকাছি, এবং আমেরিকাতে খুব কম সময়ের মধ্যেই কিন্তু একজন ফিলিপিনের এমবিবিএস করা একজন ছাত্রছাত্রী তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মূল স্রোতের মধ্যে হোয়াইট কালার জবের মধ্যে ঢুকে যেতে পারে। আমার মূল কথাটা হচ্ছে যে এই বিষয়গুলির উপরে কিন্তু মানে ভাষা ধারণার মধ্যে না থেকে সুনির্দিষ্টভাবে যদি আপনি সরকারকে লক্ষ্য নির্ধারণ করে